TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আজকে রয়েছেন সিপিএ দেবব্রত চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি ট্যাক্স মৌসুম শুরু হয়ে গেছে, সবাই এখন ব্যস্ত। দেবব্রত চক্রবর্তী, আপনিও অনেক ব্যস্ত এখন এই সময়টিতে, এবং হয়তো বেশ কয়েক মাস আসলে এরকম ব্যস্ততার মধ্য দিয়ে আপনি যাবেন। সেজন্য আপনাকে বিশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুরুতেই জানতে চাবো আজকে ট্যাক্স সংক্রান্ত কি কি আপডেট আছে আপনার কাছে। ধন্যবাদ সুলতানা আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি TBN24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আপনারা জানেন যে ট্যাক্স সিজন অলরেডি স্টার্ট হয়েছে February 12 থেকে অ্যান্ড স্টিল কন্টিনিউইং, এবং আজকে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু ট্যাক্স আপডেট আমরা দিব, বিশেষ করে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট। কারণ আপনারা জানেন যে এই প্যান্ডামিকের কারণে আনএমপ্লয়মেন্ট ইনকাম অনেকের হাই, এবং অনেকেই কিন্তু হতাশ হচ্ছেন ওই ট্যাক্স রিফান্ডের ব্যাপারে, যারা এতদিন আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন যে ট্যাক্স রিটার্নের সময় হয়তো একটা ডিসেন্ট অ্যামাউন্ট রিফান্ড পাবেন, বাট আনফর্চুনেটলি অনেকেই কিন্তু হতাশ হচ্ছেন। তো যাই হোক, ওই ট্যাক্স আপডেটের আগে আমি আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই যে আপনারা জানেন যে SBA EIDL এর যে ক্যাশ গ্র্যান্ট আপ টু $10,000 আমরা এতদিন বলতেছিলাম, এটা কিন্তু ফর্চুনেটলি অনেকেই আপনারা ইমেইল পাওয়া শুরু করেছেন SBA থেকে, বিশেষ করে যারা অতীতে ক্যাশ গ্র্যান্ট $1,000 পেয়েছেন। ইভেন যারা ক্যাশ গ্র্যান্ট পান নাই, আপনারা কিন্তু প্রত্যেকেই এই ইমেইলটা পাবেন, এবং ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন, আপনারা ইমেইলটা পেয়েছেন এবং আপনারা কি করবেন বুঝতে পারতেছেন না। এটা আসলে সিম্পল প্রসিডিওর, আপনারা ওই ইমেইলের থ্রুতে আপনারা অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, এবং আপনাদের উচিত হবে ওই যেটা ক্যাশ গ্র্যান্ট আপ টু $10,000 এটার জন্য অ্যাপ্লাই করা। বেসিক ইনফরমেশন দে নিড, বেসিক্যালি আপনার যা বেসিক ইনফরমেশন ওইগুলোই দিতে হবে। দেওয়ার পরে আপনাদের উচিত হবে এই $10,000 গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করা। সেই ক্ষেত্রে আপনি যদি এলিজিবল হন, it will be 100% forgivable. You don't need to give them back. It is absolutely free money. তো যাই হোক, এটা খুবই গুরুত্বপূর্ণ খবর, এবং অনেকেই কিন্তু ইমেল পাচ্ছেন, আপনাদের উচিত হবে ইমিডিয়েটলি রেসপন্ড করা। তো যাই হোক, ট্যাক্স সিজনের আপডেটে আজকে আমরা আলোচনা করব সমসাময়িক বিষয়গুলো নিয়ে। আমরা যে গত 2-3 দিন ট্যাক্স রিটার্ন করার সময় যে সমস্ত প্রবলেম ফেস করতেছি, মানে বা যা দেখতেছি, এগুলোর বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলতে হয় যে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট বলেন, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট বলেন, প্রপোর্শনেট কিন্তু অনেক ট্যাক্স পেয়ারের ক্ষেত্রে কিন্তু এটা ফেজ আউট হচ্ছে। কারণ একটাই, আনএমপ্লয়মেন্ট ইনকাম এবং আপনার হাই আনএমপ্লয়মেন্ট ইনকাম এবং আর্ন ইনকাম কম। এবং আপনারা জানেন যে আনএমপ্লয়মেন্ট ইনকাম কিন্তু আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট ফেজ আউট হইতে সাহায্য করে, এটা কিন্তু পাওয়ার ক্ষেত্রে কোনো সাহায্য করে না। পাশাপাশি অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ওইটাও কিন্তু ডিপেন্ড করে আপনার আর্ন ইনকামের উপর। তো সেই ক্ষেত্রে অনেকেরই আনএমপ্লয়মেন্ট ইনকাম এবার হাই, তো যার কারণে আপনারা আপনাদের মানে এক্সপেক্টেড যে রিফান্ড যেটা আপনারা আশা করতেছিলেন, এটা থেকে বঞ্চিত হচ্ছেন। আর একটা কারণ বলবো যে আপনারা অনেকেই কিন্তু ট্যাক্স ডিডাকশন করেন নাই যখন আনএমপ্লয়মেন্ট ইনকাম আপনারা নিয়েছেন। আমরা দেখা গেছে যে 95% মানে ট্যাক্স পেয়ারের ক্ষেত্রেই দ্যার ইজ নো এনাফ ট্যাক্স ডিডাকশন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইটার কারণেও কিন্তু রিফান্ডটা লুজ করতেছেন, কারণ এডিশনাল যে ট্যাক্স আসতেছে ওইটা কিন্তু আপনাদের ক্রেডিট থেকে চলে যাচ্ছে। তো যাই হোক, আমি একটু গুরুত্বপূর্ণ আলোচনায় বলবো এটাই যে আবার আরেকটা পাশাপাশি বিষয় বলবো যে আমি গত প্রোগ্রামে বলেছি যে আপনাদের কিন্তু হতাশ হওয়ার কিছু নাই, কারণ যদিও এই যে যেটা ফেজ আউট হয়ে যাচ্ছে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট ডিউ টু হায়ার আনএমপ্লয়মেন্ট ইনকাম, আপনাদের কিন্তু অপশন আছে এইটাকে ওভারকাম করার। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের উচিত হবে যে ওই অপশনটাকে চুজ করা, যে কিভাবে আপনারা আপনাদের রিফান্ডটা ম্যাক্সিমাইজ করতে পারেন। এবং আমি বলবো যে স্টিল আপনাদের কিন্তু সেম আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়া সম্ভব এবারও, কিন্তু আপনাদের ওই অপশনে যেতে হবে যে কিভাবে এই ক্রেডিটটা নিতে হয়। তা আমি যাই হোক আপনাদের পরামর্শ দিব, আপনাদের উচিত হবে অভিজ্ঞ ট্যাক্স প্রিপেয়ারের শরণাপন্ন হওয়া, যারা আপনাকে গাইড করবে, এবং সেই ক্ষেত্রে আমি আশা করব হয়তো আপনারা ওই ক্রেডিটটা লুজ করবেন না। ইউ উইল গেট অ্যাজ ইট ইজ লাইক লাস্ট ইয়ার।
আনইনকাম ট্যাক্স ক্রেডিট, অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট। তো যাই হোক, কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব যে আমি স্ল্যাবগুলো নিয়ে আজকে আর কথা বলবো না, যে আনইনকাম ট্যাক্স ক্রেডিট এবং কি বলে যে ওই ইনকাম রেঞ্জটা, তো সেটা একটু সংক্ষেপে বলি যে যাদের 3 or more কোয়ালিফাইং চিলড্রেন, তাদের রেঞ্জটা যদি ইনকামটা 14,550 থেকে 24,850 মধ্যে থাকে, আপনারা কিন্তু ম্যাক্সিমাম ক্রেডিটটা পাবেন। 2 কোয়ালিফাইং চিলড্রেনের ক্ষেত্রে সেম, 1 কোয়ালিফাইং চিলড্রেনের ক্ষেত্রে ইনকামটা যদি 10,350 থেকে আপনার 24,850 মধ্যে থাকে, দেন ইউ উইল গেট দ্য ম্যাক্সিমাম আনইনকাম ক্রেডিট। ইনভেস্টমেন্ট ইনকামের ব্যাপারে একটু বলতে হয় যে অনেকেই কিন্তু এই প্যান্ডামিকের সময় আপনারা স্টক মার্কেটে ট্রেড করেছেন, তো সেই ক্ষেত্রে যদি আপনাদের ক্যাপিটাল গেইন $3,650 উপরে থাকে, আপনাদের জন্য কিন্তু দুঃসংবাদ অপেক্ষা করতেছে। ইউ উইল নট গোনা গেট এনি আনইনকাম ট্যাক্স ক্রেডিট, কারণ আপনারা জানেন এটাকে বলে ডিসকোয়ালিফাইড ইনকাম। এবং আরেকটু বলি যে ইনভেস্টমেন্ট ইনকামের মধ্যে কিন্তু আছে ইন্টারেস্ট, ডিভিডেন্ড, ইভেন রেন্টাল ইনকাম, যেটাকে প্যাসিভ ইনকামও বলা হয়। তো যাই হোক, আর আরেকটা বিষয় বলবো যে রিটায়ারমেন্ট প্ল্যানের ব্যাপারে অনেকেই আমরা দেখতেছি যে এই 2020-তে আপনারা অ্যাডভান্টেজটা নিয়েছেন, যেটা কেয়ার সেক্টরে বলা আছে যে আপ টু $100,000 পর্যন্ত যদি আপনার ডিসেম্বর 2020-র আগে যদি উইথড্র করেন, দেয়ার ইজ নো আর্লি উইথড্রয়াল পেনাল্টি, যেটা 10% আগে পেনাল্টি দিতে হইতো 59.5 আগে যদি উইথড্র করতেন। যারা সেলফ এমপ্লয়েড ওনার আছেন, ইভেন যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর আছেন, যারা বিজনেস ওনার আছেন, স্মল বিজনেস বিশেষ করে, আপনাদের জন্য কিন্তু বেশ কিছু সুসংবাদ এই ট্যাক্স সিজনে অপেক্ষা করতেছে। প্রথমেই বলবো যে 100% বিজনেস মিল ডিডাকশন, যেটা ছিল অতীতে 50%, বাট এই লেজিসলেশনের ফলে ইউ ক্যান টেক আপ টু 100% ইউর বিজনেস মিল অ্যাজ এ ডিডাকশন। তারপর আপনার বলতে হয় যে ট্রাভেলিং এক্সপেন্স আপনারা কিন্তু ডিডাকশন নিতে পারেন। ইম্পর্টেন্ট ডিডাকশন হচ্ছে হোম অফিস এক্সপেন্সেস, এটা খুবই ইম্পর্টেন্ট, এই ডিডাকশনগুলো আপনারা নিতে পারেন। পাশাপাশি আদার যে সমস্ত রিলেটেড বিজনেস এক্সপেন্স আছে সেগুলো তো আছেই। তারপর পাশাপাশি একটু বলতে হয় যে স্টিমুলাস চেক ব্যাপারে বলবো, এটা কিন্তু আপনাদের ইনকাম না। স্টিল অনেকেই প্রশ্ন করছেন যে স্টিমুলাস চেকের ব্যাপারে কী হবে, এটা কিন্তু আপনাদের ইনকাম না। আর আরেকটা বিষয়, যারা পিপিপি লোন পেয়েছেন, যারা সেলফ এমপ্লয়েড পারসন আছেন, আপনাদের কিন্তু এই পিপিপি লোন যেটা ফরগিভেবল পোর্শন, এটা কিন্তু ইনকাম না, ট্যাক্স রিটার্নে ইনকাম দেখাবেন না। পাশাপাশি যদি কোনো খরচ করেন এটা থেকে, পেরোল, মর্টগেজ, রেন্ট, ইন্টারেস্ট, ইউটিলিটিস, ইভেন আদার এক্সপেন্সেস ডিউ টু নিউ লেজিসলেশন, আপনারা কিন্তু এগুলো খরচ দেখাতে পারবেন। দ্যাটস দ্য গুড নিউজ। তারপর চ্যারিটেবল ডিডাকশনের ব্যাপারে বলবো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু প্রত্যেকেই আপ টু $300 পর্যন্ত কিন্তু চ্যারিটেবল ডিডাকশন নিতে পারবেন এই বছর। ডাজন্ট ম্যাটার ইউ কোয়ালিফাই ফর দ্য আইটেমাইজ ডিডাকশন অর নট, আপনারা কিন্তু প্রত্যেকেই এই চ্যারিটেবল ডিডাকশনটা নিতে পারেন। এটাকে বলে অ্যাবাভ দ্য লাইন ডিডাকশন। তারপর রিফান্ডের ব্যাপারে বলবো, যাদের ট্যাক্স রিটার্নে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট, অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আনইনকাম ট্যাক্স ক্রেডিট আছে, আপনারা কিন্তু মার্চ ফার্স্ট উইকের আগে কিন্তু আপনার রিফান্ড পাবেন না, আইআরএস অলরেডি সার্কুলার করেছে। তারপর আনএমপ্লয়মেন্ট বেনিফিটের ব্যাপারে বলবো যে আপনারা যারা আনএমপ্লয়মেন্ট পেয়েছেন, রেগুলার আনএমপ্লয়মেন্ট ইনক্লুডিং পিইউএ, পিইউসি, এটা কিন্তু পুরোটাই আপনার ট্যাক্স রিটার্ন ইনকাম হিসাবে আসবে। তো মেক শিওর আপনারা কিন্তু অবশ্যই ইনকাম রিপোর্ট করবেন, আদারওয়াইজ উইল গেট দ্য পেনাল্টি। ক্যাপিটাল গেইন ট্যাক্স রেটের ব্যাপারে বলবো যে আপনারা জানেন যে যারা স্টক মার্কেটে ট্রেড করতেছেন, অনেকেরই ক্যাপিটাল গেইন হচ্ছে। এটা ট্যাক্স রেট কিন্তু 0, 15, 20%, ডিপেন্ডস অন ইউর ইনকাম, আপনি কোন ব্র্যাকেটে আছেন এইটার উপরে। তারপর চ্যারিটেবল ডিডাকশনের ব্যাপারে বলবো, যারা আইটেমাইজ ডিডাকশনের জন্য কোয়ালিফাইড, আমি আরেকটা গুড নিউজ দিচ্ছি, অনেকেই আছেন আপনারা হোম ওনার, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের উচিত হবে, আপনারা কিন্তু ইউ মে কোয়ালিফাই ফর দ্য আইটেমাইজ ডিডাকশন, কারণ বিশেষ করে অনেকে আছেন সিঙ্গেল ফ্যামিলি ওনার, অনেকে আছেন মাল্টি ফ্যামিলি ওনার, তা আপনারা কিন্তু প্রত্যেকেই আইটেমাইজ ডিডাকশনের জন্য অ্যাডভান্টেজ নিতে পারেন, এবং সেই ক্ষেত্রে আপনাদের মর্টগেজ, তারপর রিয়েল এস্টেট ট্যাক্স, এগুলো কিন্তু আইটেমাইজ ডিডাকশনের আইটেম। পাশাপাশি আপনারা রেন্টাল ইনকামের এগেনস্ট এগুলো অফসেট হয় 50% যদি 2 ফ্যামিলি হাউস হয়। তো এটা একটা গুড নিউজ, ইনকাম রিডাকশনের একটা বেস্ট অপরচুনিটি। আমি বলবো যে এটা 2 ফ্যামিলি হাউস ওনার যারা আছেন, রেন্টাল লসের একটা অপরচুনিটি থাকে সেই ক্ষেত্রে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, চ্যারিটেবল ডিডাকশন যেটা আগে, এটার লিমিটেশন ছিল 60% অফ এজিআই, আপনারা কিন্তু এর বেশি ডিডাকশন নিতে পারতেন না। বাট এই নিউ লেজিসলেশনের ফলে এই যে 60% এজিআই যে লিমিটেশন ছিল, এটা কিন্তু ওরা সাসপেন্ড করেছে। তার মানে আপনি কিন্তু এখন ইভেন মোর দেন দ্যাট আপনি ইউ ক্যান টেক দ্য ডিডাকশন অ্যাজ এন ইন দ্য আইটেমাইজ ডিডাকশন স্কেজুয়াল এতে। তারপর আপনার ডেপ্ট ফরগিভনেসের ব্যাপারে বলবো, বিশেষ করে যারা ইয়েলো ট্যাক্সি অপারেটর আছেন, যারা মেডেলিয়ান ওনার আছেন, আপনারা কিন্তু খুবই আপনাদের মানে দুর্দিন যাচ্ছে।
কাজ নেই, আপনারা দেখা গেছে যে মেডেলিয়ান যারা অতীতে $800,000 দিয়ে কিনেছিলেন, এখন এটার দাম মার্কেট ভ্যালু লসের কারণে মেবি 200,000 250,000। তো এই যে ব্যাংকগুলো আপনাদেরকে যে অপরচুনিটি দিচ্ছে যে $800,000 লোন এখন আপনারা 250,000 পরিশোধ করলে আপনারা এটাকে বলে ডেপ্ট ফরগিভনেস দিয়ে দিচ্ছে। অনেকেই কিন্তু আপনারা ওরিড যে ব্যাংক কিন্তু আপনাদেরকে পাশাপাশি 1099C পাঠাচ্ছে মানে ডেপ্ট ক্যান্সেলেশনের জন্য বা ফরগিভনেসের জন্য, এবং আপনারা ওরিড যে আপনাদের এটা ইনকাম দেখাতে হবে কিনা। গুড নিউজ ইজ ইউ ডোন্ট নিড টু শো দেম ইনকাম, কারণ এই কেয়ার সেক্টরে আপ টু $2 million পর্যন্ত যদি কারো কোনো ডেপ্ট ফরগিভনেস থাকে, লোন যদি মাফ করে দেয়, সেই ক্ষেত্রে এটা আপনার ইনকাম হিসাবে আসবে না। তারপর সিক লিভ এবং পেইড ফ্যামিলি লিভের ব্যাপারে বলবো যে এই নিউ ল অনেক এমপ্লয়ারকে কিন্তু ফোর্স করেছে তাদের এমপ্লয়ীদেরকে সিক লিভ এবং পেইড ফ্যামিলি লিভ দেওয়ার জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে যারা এমপ্লয়ার আছেন তারা তো ক্রেডিট পাবেনই আপনাদের ট্যাক্স রিটার্নে এমপ্লয়ীদেরকে এই লিভ পেইড সিক লিভ দেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড আছেন, আপনারা যারা কোভিড পজিটিভ হয়েছেন, যারা কাজ করতে পারেন নাই ফর সাম রিজন, তো সেই ক্ষেত্রে আপনাদের কি হবে? আপনারাও কিন্তু এই পেইড সিক লিভ এবং ফ্যামিলি লিভ আপনারা যখন ট্যাক্স ফাইল করেন, যে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স যে আসে আপনাদের ট্যাক্স রিটার্নে, ওইটার এগেনস্টে কিন্তু আপনারা এটা ক্রেডিট হিসাবে ক্লেম করতে পারবেন, কারণ আপনারা যেহেতু নিজেই এমপ্লয়ার নিজেই এমপ্লয়ি, আপনাদের এই সুযোগ আছে। স্টুডেন্ট লোন পেমেন্টের ব্যাপারে বলবো অনেক এমপ্লয়ার আছেন যাদের এমপ্লয়ীদের পক্ষে আপ টু যদি $5,250 পর্যন্ত স্টুডেন্ট লোন আপনারা পে করেন বা টিউশন পারপাসে পে করেন। গুড নিউজ ইজ যারা ওয়ার্কার আছে তাদের কিন্তু এটা ইনকাম না, ইট উইল বি এক্সক্লুডেড ফ্রম দেয়ার ইনকাম, সেটা একটা গুড নিউজ। গিফট ট্যাক্সের ব্যাপারে বলবো আমাদের কমিউনিটিতে অনেকেরই এই ধরনের প্রচলন আছে যে বাড়ি কেনার ক্ষেত্রে আপনারা গিফট কালেক্ট করেন, অনেকে চেক দেয় আপনাদেরকে। তবে মেক শিওর আপনাদের কিন্তু গিফট ট্যাক্স রুলটাও জানা দরকার। আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই অলমোস্ট বলতেছি এটা যে আপনার যে গিফট দেয় ওকেই কিন্তু গিফট ট্যাক্সটা দিতে হয়। আপনি যাকে গিফট দিবেন তার কিন্তু কোনো গিফট ট্যাক্স নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আপ টু $15,000 পর্যন্ত যদি আপনি কোনো সিঙ্গেল পারসন যদি গিফট দেন, সেই ক্ষেত্রে এটা এক্সক্লুশন, ইউ ডোন্ট নিড টু পে এনি গিফট ট্যাক্স। আর যারা যদি কোনো ম্যারিড কাপল কাউকে যদি গিফট দেয়, সেই ক্ষেত্রে আপ টু $30,000 পর্যন্ত এটা কিন্তু এক্সক্লুশন, ইউ ডোন্ট নিড টু পে এনি গিফট ট্যাক্স। বাট আপনার যদি এর উপরে কোনো গিফট দেন, সেই ক্ষেত্রে সাবজেক্ট টু গিফট ট্যাক্স, সেই ক্ষেত্রে পেয়ার যে আছেন ওনাকেই কিন্তু গিফট ট্যাক্সটা পে করতে হয়। তারপর ফরেন আর্ন ইনকাম এক্সক্লুশন, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। যেহেতু ট্যাক্স রিটার্ন অনগোয়িং, আমি বলবো আমাদের অনেকেই আমাদের কমিউনিটিতে যারা ইউএন মিশনে আছেন, ইভেন ইউএসের বাইরে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনারা জব করেন, আপনাদের কিন্তু এটা জানা উচিত যে আপনারা যদি গ্রিন কার্ড হোল্ডার হন, ইভেন ইউএস সিটিজেন হন, ইউর ইনকাম অ্যাকচুয়ালি ইজ সাবজেক্ট টু ট্যাক্স। বেসিক্যালি আমি বলবো ইনকাম মিনস ইজ গ্লোবাল ইনকাম, নট লিমিটেড টু ইউএস ইনকাম। তো সেই ক্ষেত্রে আপনার যদি ফরেন ইনকাম থাকে, এটাও কিন্তু সাবজেক্ট টু ট্যাক্স, বা সেই ক্ষেত্রে আপনার ফরেন ইনকাম একটা এক্সক্লুশন লিমিট আছে, যেটা এবার এই 2020-র ট্যাক্স রিটার্নের জন্য হচ্ছে $107,600। তার মানে আপনাদের যদি $107,600 উপরে থাকে, শুধু এটুকুর উপর আপনারা ট্যাক্স দিবেন। বাট এই পর্যন্ত হচ্ছে এটাকে বলে এক্সক্লুশন ফরেন আর্ন ইনকাম। এনার্জি ক্রেডিটের ব্যাপারে বলবো অনেকেই আপনারা বাসার ছাদে দেখা গেছে সোলার প্যানেল বসাচ্ছেন ইলেকট্রিসিটি সেভ করার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ট্যাক্স রিটার্নে আপনারা এটা ক্রেডিট ক্লেম করতে পারেন, যেটা যে কস্টটা হবে এটার আপ টু 26% পর্যন্ত ফেডারেল ক্রেডিট আপনি নেবেন। তবে এটা কিন্তু রিফান্ডেবল না, এটা আপনার ট্যাক্সের এগেনস্টে কিন্তু অফসেট হয় এবং সেই ক্ষেত্রে তখন আপনার ট্যাক্সটা কমে যায়। পাশাপাশি স্টেটও কিন্তু নিউ ইয়র্ক স্টেট আপনাদেরকে ক্রেডিট দেয়, সেটা হচ্ছে 25% অফ কোয়ালিফাইড এক্সপেন্সেস ওভার 5,000, হুইচ এভার ইজ লেস। এই দুইটার মধ্যে যেটা কম ওইটাই ওরা ট্যাক্সের এগেনস্টে ক্রেডিট দেয়, নট রিফান্ডেবল। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলবো যে আমি গত কয়েক বছর ধরে লক্ষ্য করতেছি যারা ট্যাক্সি অপারেটর আছেন, উবার বলেন, ইয়েলো ট্যাক্সি অপারেটর আছেন, আপনারা যখন ট্যাক্স ফাইল করেন, অনেক ট্যাক্স প্রিপেয়ারার আছে, আমি বলবো সেটা তাদের জ্ঞানের অভাবেই, যে আপনারা কিন্তু দেখা গেছে যে ওরা স্ট্যান্ডার্ড মাইলেজ রেটে ওরা ডিডাকশন নেয়, পাশাপাশি অ্যাকচুয়াল এক্সপেন্স ওরা দেখায়। যেমন ধরেন এই 2020 স্ট্যান্ডার্ড মাইলেজ রেট কিন্তু আপনারা 57.5 সেন্ট আপনারা পার মাইল আপনারা ক্লেম করতে পারবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাইলেজ রেট। কিন্তু মনে রাখবেন, আপনারা যদি স্ট্যান্ডার্ড মাইলেজ রেটে যদি আপনারা ট্যাক্স রিটার্নে ক্লেম করেন খরচ, সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু অ্যাকচুয়াল এক্সপেন্স আছে, যেমন গ্যাস, রিপেয়ার, আপনার এই সমস্ত কমন এক্সপেন্সগুলো কিন্তু আপনারা নিতে পারবেন না, কারণ এগুলো ডবল ডিপিং। কারণ একদিকে আপনার স্ট্যান্ডার্ড মাইলেজ নেবেন, আবার একদিকে রিপেয়ার দেখাবেন, গ্যাস দেখাবেন, এটা কিন্তু মানে ডবল ডিপিং, এবং ইউ মাইট গেট অডিটেড ইফ ইউ ডু দ্যাট কাইন্ড অফ মিস্টেক। তা যাই হোক, আপনারা সাবধান থাকবেন এই সমস্ত মিস্টেকের ক্ষেত্রে।
মেডিকেল এক্সপেন্সের ব্যাপারে অনেকে কোয়েশ্চেন করেন যে আমরা তো কোপেমেন্ট দিই, ডাক্তারকে পে করি, তো সেই ক্ষেত্রে আমাদের ট্যাক্স রিটার্নে কীভাবে এটা ডিডাকশন নেওয়া যায়। তো অবশ্যই এই মেডিকেল এক্সপেন্স আপনারা আইটেমাইজ ডিডাকশনে নিতে পারবেন, বাট ইট সাবজেক্ট টু 7.5% অফ AGI মিনস অ্যাডজাস্টেড গ্রস ইনকাম। তার মানে আপনারা যে মেডিকেল এক্সপেন্স পে করবেন এটা যদি অ্যাডজাস্টেড গ্রস ইনকামের যতটুকু উপরে থাকবে 7.5%, ততটুকুই শুধু আপনার আইটেমাইজ ডিডাকশনে এটা খরচ হিসাবে আসবে। যাই হোক, তারপর আরেকটা ইম্পর্টেন্ট ডিডাকশন হচ্ছে ডিডাকশন ফর পাস থ্রু ইনকাম। এটা গত বছরও ছিল, নাথিং নিউ। তার মানে আপনারা যারা সেলফ এমপ্লয়েড পারসন আছেন, যারা LLC, এস কর্পোরেশন শেয়ার হোল্ডার আছেন, আপনারা কিন্তু 20% অফ কোয়ালিফাইড বিজনেস ইনকাম যে আছে এটা কিন্তু আপনারা ডিডাকশন হিসাবে নিতে পারেন, যেটা ইনকামের এগেনস্টে অফসেট হয়। দ্যাট মিনস ইউ আর পেইং লেস ট্যাক্সেস। তারপর আরেকটা বিষয় বলবো যে ইন্টারেস্ট অন ট্যাক্স রিফান্ড। লাস্ট ইয়ার অনেকেই কিন্তু দেরিতে ফাইল করেছেন, যার কারণে কিন্তু অনেকেই ইন্টারেস্ট পেয়েছেন। IRS কিন্তু দেরিতে পে করার কারণে ইন্টারেস্ট দিয়েছে, এটা কিন্তু আপনাদের ট্যাক্স রিটার্ন অবশ্যই ইনকাম হিসাবে দেখাবেন। অনেকেই পাঠাচ্ছে $200, $100, ইভেন লেস দ্যান দ্যাট। এটা একটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে রিকভারি রিবেট ক্রেডিট, যেটা আমরা গত কয়েক অনুষ্ঠান ধরেই বলতেছিলাম যে অনেকে স্টিমুলাস চেক পান নাই। নিউবর্ন বেবি যাদের হয়েছে, বিশেষ করে 2020-তে, ওরা তো কেউই পান নাই। ইভেন যারা দেখা গেছে হাজব্যান্ড ওয়াইফ, অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজের কারণে মিস করেছেন, অনেকেই দেখা গেছে যে অ্যাড্রেস চেঞ্জের কারণে পান নাই। তো যাই হোক, গুড নিউজ ইজ আপনাদের কিন্তু IRS-কে ফোন দেওয়ার কোনো দরকারই নেই। এইবার ট্যাক্স রিটার্নে ওরা রিকভারি রিবেট ক্রেডিট নামে একটা লাইন আইটেম রাখছে। ওই আইটেমের মাধ্যমে কিন্তু আপনি পুরো ওই যে স্টিমুলাস চেকটাই কিন্তু ক্লেম করতে পারেন, যেটাই আপনারা পান নাই। পাশাপাশি আপনারা যারা নর্মালি, আমরা আগেই বলছি যে এই স্টিমুলাস চেক কিন্তু আপনারা যতটুকু পাওয়ার ততটুকুই কিন্তু পেয়েছেন, ওরা কিন্তু বেশি কাউকে দেয় নাই। বাট কিছু কিছু ক্ষেত্রে আপনারা কম পেয়েছেন, যেমন নিউবর্ন বেবির ক্ষেত্রে পান নাই। যারা কম পেয়েছেন অবশ্যই ক্লেম করবেন ট্যাক্স রিটার্নে, ইট উইল বি অ্যাডেড টু ইউর রিফান্ড। আর যারা বেশি পেয়েছেন সাম রিজন, আপনাদের কিন্তু এটা ফেরত দিতে হবে না, ইউ উইল কিপ দিস মানি। ধন্যবাদ সুলতান, এই ছিল আমার কাছে আজকের আপডেট। জি, আপনি অনেক গুরুত্বপূর্ণ আপডেট দিলেন। কয়েকটি প্রশ্ন ফেসবুকে থেকে আমি আগে আপনাকে জানিয়ে রাখতে চাই, জানতে যাচ্ছেন, সেটি রেন্ট রিলিফ নিয়ে মানুষ জানতে যাচ্ছেন, টার্গেটেড EIDL গ্রান্ট নিয়ে মানুষ জানতে যাচ্ছেন, PEBT নিয়ে জানতে যাচ্ছেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে অনেকেই খুব উদ্বেগ প্রকাশ করেন যারা আগে ট্যাক্স দেননি, ধরেন আনএমপ্লয়মেন্ট থেকে যারা ট্যাক্স দেননি, কাটেননি আগে থেকেই, তাদের বলছেন যে ট্যাক্স ক্রেডিট থেকে যে চাইল্ড ক্রেডিট কিংবা অন্য আর্ন ক্রেডিট যেগুলি পাবে সেখান থেকে মাইনাস হবে। এখন পরিমাণটা মানে অ্যামাউন্টটা কি বেশি? ধরেন তিনি যদি আগেই ট্যাক্স দিতেন, তারপরে আনএমপ্লয়মেন্টের টাকাটা নিতেন, তখন যে টাকা কাটা যেত, এখন যখন দিচ্ছেন তখন কি ওই অ্যামাউন্টই কাটা যাবে নাকি বেশি যাবে? এখন দেখুন, আসলে যেটা ট্যাক্স লেবার ডিপার্টমেন্ট বেসিক্যালি 10% ওরা স্টেট উইথহোল্ড করেছে, বাট যারা 10% দিয়েছে এটা তাদের ট্যাক্স রিটার্নে হেল্প করবে। মানে আমি বেশি কম বলবো না, মানে যতটুকুই তারা শুনেন, কিছু না দেওয়ার ক্ষেত্রে যারা অ্যাটলিস্ট 10% দিয়েছে ইজ সামথিং। দ্যাট মিনস আপনারা কিন্তু ট্যাক্স রিটার্নে এটা ট্যাক্সের এগেনস্টে ডলার টু ডলার অফসেট হবে, সেক্ষেত্রে আপনার অ্যাডভান্টেজ পাবেন। আবার পাশাপাশি অ্যাডভান্টেজটাই কি, এইটাই জানতে চাচ্ছি যে ধরেন কারো যদি $10 ট্যাক্স দিতে হতো, আগে থেকে কেটে রাখতো, এখন কি তাকে $12 দিতে হবে? না, বিষয়টা এরকম না। ট্যাক্স কিন্তু অ্যাজ ইট ইজ, ট্যাক্স আসবে আপনার অ্যাকর্ডিং টু আপনার ট্যাক্সেবল ইনকাম অনুযায়ী, এইটা কিন্তু বাড়বে কমবে না। বাট সেই ক্ষেত্রে এই যেটা ট্যাক্স আমরা যেটা বলতে, যেটা বলে উইথ হোল্ডিং ট্যাক্স, এইটা দেখা গেছে লেটসে আপনি ফাইল করলেন, আপনার ট্যাক্স চলে আসছে লেটসে $2000, একটা কথার কথা। সেই ক্ষেত্রে আপনি যদি আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে উইথ হোল্ডন করতেন $1000, সেই ক্ষেত্রে আপনার রিমেইনিং ট্যাক্স পে করতে হবে $1000 অনলি, কারণ এটা সরাসরি ডলার টু ডলার ট্যাক্সের এগেনস্ট অফসেট হবে। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের ফোনে যাওয়ার আগে রেন্ট রিলিফ এবং টার্গেটেড EIDL এটা অনেকেই জানতে চান। টার্গেটেড EIDL আমি একটু আগেই বলেছি, অনেকেই ইমেইল পাচ্ছেন SBI থেকে, যারা অতীতে গ্র্যান্ট পেয়েছেন তাদেরকেও ইমেইল দিচ্ছে। ইভেন যারা অতীতে গ্র্যান্ট পান নাই, যেটা $1000 পার এমপ্লয়ি বলতেছিলাম, ম্যাক্সিমাম $10,000, তাদেরকে SBI কিন্তু ইমেইল দিচ্ছে। তা আপনাদের উচিত হবে, এটা একটা গ্রেট অপরচুনিটি। আপনারা জানেন গ্র্যান্ট ইজ ফ্রি মানি 100%, এবং যেটা আপনাকে রিটার্ন করতে হবে না। আপনাদের উচিত হবে এটা রেসপন্ড করা। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের কি বলে কোয়ালিফিকেশন অনুযায়ী আপ টু $10,000 পর্যন্ত ক্যাশ গ্র্যান্ট কিন্তু পেতে পারেন। রেন্ট রিলিফ
রেন্ট রিলিফের ব্যাপারে বলবো, আপনারা জানেন যে পোর্টাল কিন্তু এই মুহূর্তে ওপেন না, যেটা ওরা ফেব্রুয়ারির 1 পরে ওরা এটা স্টপ করে দিয়েছে। তার মানে আপনারা যারা এইবার সাম রিজন অ্যাপ্লাই করতে পারেন নাই বা গতবার যখন এটা ওপেন ছিল অ্যাপ্লাই করেছেন, আপনারা কিন্তু ফাইন, দে উইল কনসিডার বেসড অন ইউর অ্যাপ্লিকেশন। আপনাদের কিন্তু দ্বিতীয়বার অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করতেই পারেন নাই তাদের জন্য ব্যাড নিউজ, ইউ মাইট নট গেট দ্য রেন্ট রিলিফ বেনিফিট, বাট যারা অলরেডি একবার করেছেন ইউ উইল বি ফাইন। জি, আরেকটি হচ্ছে পিইবিটি নিয়ে জানতে চাচ্ছেন। পিইবিটি বলতে আপনার এটা কি, মানে একটু ফর স্টুডেন্টস, ওই যে যেটা স্কুল মানি। জি ওকে, থ্যাংক ইউ। স্কুল মানির ব্যাপারে আমরা কিছু হটলাইন ফোন নাম্বার আপনাদের দিয়েছিলাম। আপনারা জানেন যে স্কুল মানির বিষয়টা যারা স্কুলে ফ্রি অথবা রিডিউস লাঞ্চের জন্য এলিজিবল ছিল তারাই কিন্তু এই $420 কিন্তু এলিজিবল। অনেকেই পেয়েছেন গতবার, এবং সেকেন্ড রাউন্ড তারা হয়তো আবার আরেকটা দিবে, এবং সেই ক্ষেত্রে আপনারা যাদের ফুড স্ট্যাম্প আছে ওইটার সাথে অ্যাড হয়ে গেছে, ইভেন মেডিকেট কার্ডের থ্রুতে অনেকেই পেয়েছেন। তা আপনারা এটা যখনই ডিক্লারেশন হবে আপনারা আশা করি পেয়ে যাবেন। জি, এবার যেতে চাই দর্শকদের টেলিফোনে। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি জি, দর্শক কে আছেন? হ্যালো, আমি রাশেদ কুইন্স থেকে। দাদার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমি পিপিপি লোনের জন্য আগে অ্যাপ্লাই করি নাই, সো এবার ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো যে ল্যান্ডের মাধ্যমে করতে চাচ্ছি ওরা চাচ্ছে আপনার একটা বয়েড চেক চাচ্ছে। তো আমি যে বয়েড চেক আপলোড দেবো, তো আমার কাছে বয়েড চেক এই মুহূর্তে নাই, কিন্তু আমার কাছে একটা চেক আছে অ্যাকাউন্ট খোলার সময় যেটা আমাকে দেওয়া হয়েছিল, যেটাতে আমার নাম এবং অ্যাড্রেস নাই, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার আছে। এইটা যথেষ্ট কিনা? ধন্যবাদ রাশেদ সাহেব আপনাকে। আসলে পিপিপি অ্যাপ্লিকেশনের জন্য একটা প্রিকন্ডিশন হচ্ছে বয়েড চেক, কারণ তারা কনফার্ম করতে চায় যে আপনার অ্যাকাউন্ট হোল্ডার, এবং যাতে ওই অ্যাকাউন্টে ওরা প্রপারলি টাকাটা ডিসবার্স করতে পারে। এখন দেখুন, আপনার চেকে যদি আপনার নাম অ্যাড্রেস না থাকে, ইট উইল বি ডিফিকাল্ট টু স্ট্রেস দ্য অ্যাকাউন্ট নাম্বার, বাট স্টিল যদি ওরা করতে পারে, তবে আমাকে অ্যাডভাইস করবো যদি আপনার হাতে বয়েড চেক না থাকে আপনি ব্যাংকে যান। ব্যাংকে কিন্তু বললেই হবে যে ক্যান আই হ্যাভ ইমার্জেন্সি চেক, সেই ক্ষেত্রে কিন্তু ওরা আপনাকে সাথে সাথে চেক প্রিন্ট করে দিবে, একটা বা দুইটা। তখন আপনি ওইটা ইউজ করেন যেটার মধ্যে আপনার নাম অ্যাড্রেস প্রিন্ট করা থাকবে, ইট উইল হেল্প ইউ আউট। ধন্যবাদ। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আমি সুমন বলছি ইয়ার থেকে, মিনেসোটা থেকে। আমার একটা দুইটা প্রশ্ন ছিল। একটা হলো যে আমি ওই থেকে ওই শেয়ার মার্কেট থেকে 50,000 এর মতো টাকা আর্ন করছি, কিন্তু এখানে আমার 20,000 এর টাকা লস হয়েছে। একটা হলো একটা শেয়ার হয়ে গেছে, ওই আপনার ব্যাংকরাপসি হয়ে গেছে। এটা কি আমার থেকে প্রফিট থেকে মাইনাস হবে কিনা? আর একটা প্রশ্ন হলো, এটা উত্তরটা কেমন দিতে পারবো কেমন হবে জানি না। আমার সাথে আমার এক রুমমেট ছিল, সে সম্ভবত আমার সোশ্যাল সিকিউরিটি এবং বার্থ সার্টিফিকেটটা সে হয়তো চুরি করে নিয়ে গেছে। এখন আমি এটা কি আমার কোনো ক্ষতি হইতে পারে কিনা, কিছু ক্ষতি করতে পারে কিনা কোনো বিষয়ে, সেটা আমি একটু জানতে চাই। অবশ্যই এটা অনেক বড় ভয়াবহ ঘটনা। যাই হোক, ধন্যবাদ সুমন সাহেব। আপনার প্রথম প্রশ্ন ছিল যে আপনার স্টক মার্কেট ইনভেস্টমেন্ট আছে, আপনার $50,000 ক্যাপিটাল গেইন আছে, পাশাপাশি আপনার $20,000 ক্যাপিটাল লস আছে, যেটা একটা স্টক আপনার কি ব্যাংকরাপসি হয়েছে। তো যাই হোক, আপনি জানেন যে এই ক্যাপিটাল গেইনের থেকে কিন্তু লসটা অফসেট হবে অবশ্যই, এবং সেই ক্ষেত্রে আপনার নেট গেইন আপনি রিপোর্ট করবেন 30,000, আপনার কিন্তু 50,000 উপরে ট্যাক্স দিতে হবে না। 50,000 মাইনাস 20,000 যেটা লস করছেন, দেন 30,000 এর উপরে আপনার এই গেইন ট্যাক্স দিবেন, যেটা রেট হতে পারে 0, 15, 20%, ডিপেন্ডস অন ইউর ইনকাম। আর আরেকটা পাশাপাশি বলতে হয় যে ধরুন আপনার শুধু লস আছে 50,000, একটা কথার কথা, তো সেই ক্ষেত্রে কিন্তু 50,000 লস আপনাকে একটা ইয়ারে নিতে দিবে না এই অ্যাডভান্টেজ। সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম লস ইউ ক্যান টেক আপ টু $3,000। আর দ্বিতীয় কোয়েশ্চেন আপনার ছিল যে আপনার রুমমেট আপনার সোশ্যাল সিকিউরিটি কার্ড, বার্থ সার্টিফিকেট চুরি করে নিয়ে গেছে। তো যাই হোক, আমি আপনাকে বলবো একটু সতর্ক থাকবেন, ওরিড হওয়ার কিছু নাই, হি মাইট নট ডু এনিথিং, বাট সেই ক্ষেত্রে আমি আপনাকে অ্যাডভাইস করবো আপনার ক্রেডিট রিপোর্টগুলো কিন্তু মনিটরিংয়ে রাখবেন। যদি ওরা কিন্তু প্রথমেই ওরা ক্রেডিট দিয়ে কিছু কিনতে চায়, তো সেই ক্ষেত্রে আপনার যদি ক্রেডিট রিপোর্টগুলো আপনার মনিটরিংয়ে রাখেন, যদি দেখেন কমতেছে, দেন ইউ শুড ইনকোয়ার হোয়াটস গোয়িং অন। তা আপনি একটু সতর্ক থাকবেন। এত আমার মনে হয় তাকে একটা জিডিও করা দরকার আপনাকে, কারণ কারো হাতে এটা দিতে হয় না বেআইনি।
আর এটি দিয়ে অনেক বড় অঘটনও ঘটতে পারে, সুতরাং আমার মনে হয় আপনার পুলিশ একটু ইনফর্ম করার দরকার আছে। সাইফুল বিল্লাল তিনি একটি প্রশ্ন রেখেছেন যে তার আনএমপ্লয়মেন্ট 19,000 টাকা এবং তার স্ত্রী WTOতে ইনকাম করেছে 33,000 টাকা, তাদের দুটি সন্তান রয়েছে এবং তারা জয়েন্ট ট্যাক্স ফাইল করে। কিভাবে ট্যাক্স ফাইল করলে কিভাবে বেশি বা ভালো ট্যাক্স রিটার্ন পেতে পারে, এই প্রশ্নটার জবাব আপনার কাছ থেকে নিব, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পরে আরও একবার স্বাগত। দেখছেন TBN অ্যানালাইসিস এবং আমার সঙ্গে রয়েছেন CPA দেবব্রত চক্রবর্তী। আমি একটি প্রশ্ন রেখেছিলাম সাইফুল বিল্লালের। তিনি বলছিলেন যে তার আনএমপ্লয়মেন্ট 19,000 টাকা এবং তার স্ত্রীর আয় WTOতে 33,000। না উল্টা বলছেন, আমার মনে হয় WTO 19,000 আনএমপ্লয়মেন্ট। না, তিনি বলেছেন যে তার আনএমপ্লয়মেন্ট 19,000 এবং তার স্ত্রীর WTOতে ইনকাম 33,000 এবং দুজনের জয়েন্ট ফাইল এবং দুটি বাচ্চা আছে। ওকে, ধন্যবাদ আপনাকে। তো যাই হোক সাইফুল সাহেব, আপনার যে প্রশ্ন, আসলে দেখুন দুইটাই কিন্তু ইনকাম। এই যে 19,000 আনএমপ্লয়মেন্ট, $33,000 WTO, দুইটাই ইনকাম। আপনি যদি অ্যাড করেন আপনার ইনকাম অ্যাপ্রক্সিমেটলি 52,000। আপনারা জানেন যে যেহেতু আপনার দুইটা কোয়ালিফাইং চিলড্রেন আছে, আর্ন ইনকাম ক্রেডিটের কিন্তু একটা লিমিটেশন আছে। যেমন ধরেন আমি সোফার আইনো আপনার দুই বাচ্চার ক্ষেত্রে হয়তো ক্লোজ টু 50,000 বা কাছাকাছি ইয়েতে কিন্তু এটা ফেজ আউট হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর্ন ইনকাম ক্রেডিট যেটা আমরা EIC বলি, এটা কিন্তু আপনার কি বলে ফেজ আউট কিন্তু হয়ে যাবে এবং অল্প কিছু হয়তো পেতে পারেন। এবং আপনার গুড নিউজ হচ্ছে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন, যেহেতু আপনার ট্যাক্স চলে আসবে। ইভেন এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনি পাবেন, যেহেতু আপনার WTOতে আপনার ইনকাম আছে 33,000। আপনার এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইজ ফাইন, বাট আপনি লুজ করবেন আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট আপনার হাই ইনকামের কারণে। তবে আপনাকে বলবো, আমি একটু আগেই বলেছি কিন্তু যে আপনাকে এইবার কিন্তু এই হাই ইনকামের কারণে আনএমপ্লয়মেন্ট ইনকাম সহকারে আপনাদের কিন্তু আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটও লুজ করতে হবে না। দেয়ার ইজ এ ট্রিক টু গেট দ্য সেম আর্ন ইনকাম ক্রেডিট অ্যান্ড চাইল্ড ট্যাক্স ক্রেডিট কম্পেয়ার টু লাস্ট ইয়ার, বাট আপনার উচিত হবে একজন প্রফেশনালের শরণাপন্ন হওয়া। কারণ শিখিয়ে দেন না এখন যাই হোক, আসলে ট্রিক শেখানো যায়, বাট যাই হোক আপনার যেহেতু ট্যাক্স প্রফেশনাল না, টেকনিক্যাল কিছু ওয়ার্ড আছে এগুলো আপনারা বুঝবেন না। আদারওয়াইজ আই এম উইলিং টু সে হিয়ার, আই ডো নট টু হাইড এনিথিং, বাট দ্য প্রবলেম হচ্ছে যে যারা ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স ল্যাঙ্গুয়েজগুলো আপনারা বুঝবেন। তবে আমি বলবো যে আপনাদের কিন্তু সম্ভব এবছরও পুরোপুরি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়া। নিউ লেজিসলেশনে কিন্তু ওরা এটা অ্যাপ্রুভ করেছে। তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে প্রফেশনালের শরণাপন্ন হওয়া, যারা জানে এটা কীভাবে নিতে হয়। কারণ উল্টাপাল্টা যদি আপনারা ক্লেম করেন, দে উইল হোল্ড ইউর রিফান্ড, ইউ উইল নট গেট এনিথিং। তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রপারলি ক্লেম করেন, ইউ উইল গেট ইউর ফুল বেনিফিট, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট। ধন্যবাদ আপনাকে। রাইট, সব রোগের জন্য যেমন সব চিকিৎসা না, ঠিক একই রকম একজন ভালো ট্যাক্স অ্যাটর্নি বা CPA খুব গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই সেটা বোঝেন। আমার সঙ্গে আরও দর্শক আছেন। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি ফাইহা বলছি ব্রঞ্জ থেকে। আমার একটা কোয়েশ্চেন ছিল রিগার্ডস টু আনএমপ্লয়মেন্ট। আমি যখন আনএমপ্লয়মেন্ট আপডেট করার জন্য ny.gov অ্যাকাউন্টে ঢুকতেছি, তখন আমাকে নতুন করে একটা অপশন দেখাচ্ছে যেখানে লেখা ইম্পর্টেন্ট রিএমপ্লয়মেন্ট অ্যাকাউন্ট আপডেট নিডেড। তো আমি কি এটা আপডেট করব, বা এটা আমাকে হঠাৎ করে কেন দেখানো হচ্ছে, বা আপডেট করলে কি হবে, আমাকে একটু জানাবেন প্লিজ। জি, ধন্যবাদ ফাইজা আপনাকে। আপনার আসলে যখনই আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন, অনেক সময় ওরা বিভিন্ন মেসেজ দেয়। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ যে ইউ শুড আপডেট ইউর ইনফরমেশান। সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন ওরা আপনার অনেক ইনফরমেশান চাবে। আপনার এমপ্লয়ার সম্পর্কে জানতে চাবে, আপনি পার আওয়ার কত কাজ করেন, আপনি কি ফুল টাইম জব খুঁজতেছেন নাকি পার্ট টাইম খুঁজতেছেন, লট অফ ইনফরমেশান দিয়ে লাস্টকেও। আমি আপনাকে অ্যাডভাইস করবো, আপনার উচিত হবে ইমিডিয়েটলি যে সমস্ত ইনফরমেশান ওরা চায় ওইগুলো প্রপারলি আপনি ফিল আউট করেন। আদারওয়াইজ কিন্তু দে মাইট হোল্ড ইউর আনএমপ্লয়মেন্ট বেনিফিট। ধন্যবাদ আপনাকে।
একজন শহীদ আহমেদ তিনি জানতে চাচ্ছেন যে হাউ ডু আই গেট আ হ্যাজার্ড ইন্স্যুরেন্স। হ্যাজার্ড ইন্স্যুরেন্স সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিন। ধন্যবাদ আপনাকে। আমি বুঝতে পারছি হ্যাজার্ড ইন্স্যুরেন্সের প্রশ্ন কেন আসছে। সেটা হচ্ছে যারা এসবিআই লোন পেয়েছেন, আপনারা জানেন যে আপনাদের বিজনেস লোন যদি এসবিআই লোনটা যদি 25,000 অথবা তার মোর থাকে, ইটস সাবজেক্ট টু ইউর বিজনেস স্ট্যাটাস ইজ সাবজেক্ট টু কোলাটেরাল। তার মানে এই যে যারাই 25,000-এর বেশি লোন পেয়েছেন আপনাদেরকে কিন্তু এই হ্যাজার্ড ইন্স্যুরেন্সের রিকোয়ারমেন্ট দিয়ে চিঠি পাঠাচ্ছে। আর হ্যাজার্ড ইন্স্যুরেন্স মিনস আপনার যেমন ধরুন আপনার যে সময় যদি বিজনেস কোনো অ্যাসেট থাকে, যদি আগুনে ক্ষতি হয়ে যায় বা ফ্লাড বা সোজা কথা প্রাকৃতিক দুর্যোগের কারণে যাতে আপনার বিজনেস অ্যাসেটগুলো নষ্ট না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্যই কিন্তু হ্যাজার্ড ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনি এগুলো প্রোটেক্ট করতে পারেন। কারণ যেহেতু আপনি এসবিআই থেকে লোন নিয়েছেন, এসবিআই কিন্তু চাবে আপনার অ্যাসেটগুলোকে ওই ইন্স্যুরেন্সের মাধ্যমে প্রোটেক্ট করতে। এই কারণে যে যদি আপনি কোনো কারণে লোনের জন্য ডিলিংকুয়েন্ট হন, তারা যাতে ওইগুলা সেল করে যাতে রিকভার করতে পারে। তো যাই হোক, আমি একটা বিষয় বলবো যে যারা ট্যাক্সি অপারেটর আছেন আমাদের সোসাইটিতে, আপনারা কিন্তু ওরিড যে আপনাদের কিন্তু হ্যাজার্ড ইন্স্যুরেন্স নাই। কারণ দেখুন, আপনাদের কোনো বিজনেস অ্যাসেট নাই অ্যাকসেপ্ট কার, এবং কার কিন্তু কোনো হ্যাজার্ড ইন্স্যুরেন্সের দরকার হয় না। তো আমি আপনাদেরকে বলবো যাদের হ্যাজার্ড ইন্স্যুরেন্স নাই, যাদের এরকম কোনো বিজনেস অ্যাসেট নাই হ্যাজার্ড ইন্স্যুরেন্স দিয়ে প্রোটেক্ট করার মতো, আপনাদের উচিত হবে এসবিআইকে ইমেলের মাধ্যমে জানান যে হেই, আই ডোন্ট হ্যাভ এনি বিজনেস অ্যাসেট টু প্রোটেক্ট বাই হ্যাজার্ড ইন্স্যুরেন্স। অ্যান্ড আপনারা যারা ইয়েলো ট্যাক্সি অপারেটর আছেন, আপনারা লিখতে পারেন যে আই হ্যাভ অনলি লাইবিলিটি ইন্স্যুরেন্স, বাট আনফর্চুনেটলি তা সেই ক্ষেত্রে এসবিআই হয়তো ওরা এটা নিতে পারে। আবার আরেকটা বলে রাখি, আপনাদের যাদের হ্যাজার্ড ইন্স্যুরেন্স নাই, যদি আপনাদের হোম ওনার ইন্স্যুরেন্স থাকে, এসবিআই কিন্তু এটাও অ্যাকসেপ্ট করে। তার মানে যারা হোম ওনার আছেন, পাশাপাশি ইআইডিএল লোন পেয়েছেন, আপনাদের যদি হোম ওনার ইন্স্যুরেন্স প্রোভাইড করেন ইনস্টেড অফ হ্যাজার্ড ইন্স্যুরেন্স, ইউ উইল বি ফাইন। ধন্যবাদ। বাহ, খুব চমৎকার করে বলেছেন। আমাদের সঙ্গে আরো দর্শক আছেন। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আপু, আমি নিউ জার্সি থেকে নাবিলা বলছি। জি জি আপু, আমার আনএমপ্লয়মেন্ট নিয়ে দুইটা প্রশ্ন। ফার্স্ট প্রশ্নটা হলো, আমি রেগুলার আনএমপ্লয়মেন্ট পাচ্ছিলাম, কিন্তু লাস্ট 2 মাস আমার আনএমপ্লয়মেন্টটা বন্ধ হয়ে যায়। কিন্তু এখন এর ভিতর কিন্তু কোনোভাবে ইমেল কিছু দেওয়া যাচ্ছে না, কোনো ক্লেম করা যাচ্ছিল না। আর 2-3 দিন আগে একটা মেইল আসছিল যে আমার ক্লেম অনেকগুলো জমা হয়েছে কিংবা ক্লেম করার জন্য, কিন্তু ক্লেম করা হয়েছে অলরেডি, ক্লেমগুলা করা হয়েছে, কিন্তু এখন দেখাচ্ছে যে পেন্ডিং ক্রেডিট। এখন কি আমি এই টাকাগুলা পাবো কি না? জি, আরেকটি প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমার ননদ লাস্ট 3 মাস একটা আনএমপ্লয়মেন্টের জন্য ক্লেম করেছিলেন, ক্লেম করার সুযোগও দিয়েছিল, কিন্তু উনি কোনো টাকা পান নাই। এখন আবার নতুন অ্যাপ্লাই করা হয়েছে, আবার ওনাকে ক্লেমের সুযোগ দিয়েছে, এখন কি উনি কোনো টাকা পাবেন কিনা? জি, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ নাবিল আপনাকে। আপনার প্রশ্ন ছিল যে আপনার আনএমপ্লয়মেন্টে অ্যাপ্লাই করেছেন, যে লাস্ট 2 মান্থ যাবত আপনি কোনো টাকা পাচ্ছেন না, আপনার ক্লেম করেছেন, আপনাকে ক্লেম করতে বলেছে। তা আমি বলবো যে অনেক সময় যদি আনএমপ্লয়মেন্টের কোনো এডিশনাল কোয়ারি থাকে, অনেক সময় ধরুন যে আপনারা যে সমস্ত এমপ্লয়ারের অধীনে চাকরি করেন, যদি মানে কি বলে ভলিউন্টারি যদি কুইট করেন, সেই ক্ষেত্রেও কিন্তু ওরা এটা স্টপ রাখে, ওরা এটা রিভিউয়ে রাখে, টাকাটা দেয় না। তা আমি আপনাকে বলবো যে যদি ওরা কোনো চিঠি পাঠায়, কোনো অ্যাকাউন্ট আপডেট ইনফরমেশন পাঠায়, কোনো জাজমেন্ট ওয়ার্নিং দেয় আপনার অ্যাকাউন্টে, আপনার উচিত হবে কিন্তু ইমিডিয়েটলি এগুলো ফুলফিল করা। তো সেই ক্ষেত্রে তখন ওরা হয়তো আপনার টাকাটা রিলিজ করতে পারে। আর যদি দেখেন যে আপনার ক্লেম করতেছেন বাট দে আর নট রিলিজিং ইউর মানি, আপনার উচিত হবে ইমিডিয়েটলি ওদের সাথে যোগাযোগ করা এবং প্রবলেমটা কোন জায়গায় ফাইন্ড আউট করা। সেই ক্ষেত্রে তখন আপনার টাকাটা পাবেন। আপনার ননদ যে বলছেন, সেম থিং, উনি প্রথম লাস্ট 3 মান্থ ক্লেম করেছেন, উনিও টাকা পায় না, আবার উনি অ্যাপ্লাই করেছেন। আমার মনে হয় এটা ঠিক করেন নাই, কারণ দ্বিতীয়বার অ্যাপ্লাই করা মনে হয় ঠিক না। তো যাই হোক, ওনারও একই উচিত হবে যে ওনাকে ফার্স্ট মানে দেখতে হবে যে উনি আসলে এলিজিবল কিনা। আমি কিন্তু পুরো স্টোরিটা আমি জানি না আপনাদের। তো সেই ক্ষেত্রে উনি যদি এলিজিবল হয় আনএমপ্লয়মেন্টের জন্য, কারণ জানেন বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, বেস পিরিয়ড, আর্নিং, ওয়ার্কিং লেন্থ, তো সব কিছু মিলে যদি উনি এলিজিবল থাকে, সেই ক্ষেত্রে ওনার উচিত হবে ডিপার্টমেন্ট অফ লেবারের সাথে কথা বলা, প্রবলেম কোন জায়গায় ফাইন্ড আউট করা, কোনো ডকুমেন্টেশন ডিমান্ড থাকলে সেগুলো প্রোভাইড করে ইমিডিয়েটলি, দেন ইউ উইল গেট ইউর মানি। ধন্যবাদ আপনাকে। দেবব্রত চক্রবর্তী, অনেকেই আপনাকে ভীষণ পছন্দ করেন এবং অনেকেই আপনার টেলিফোন নাম্বার জানতে যাচ্ছেন।
এক নাম্বার কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করা যায়, এখানে তো আছি, আপনি সরাসরি উত্তর দেন। এর বাইরে আরেকটি প্রশ্ন আছে, জাকির চৌধুরী তিনি একটি প্রশ্ন করেছেন যে হাউ ডু আই গেট 529 NOI ডিডাকশন ফ্রম NY? আই হ্যাভ নো আইডিয়া। জি ধন্যবাদ আপনাকে। জি। যাদের স্কুল কলেজ গোয়িং কিডস আছে, আপনারা কিন্তু তাদের টিউশনের জন্য কিন্তু 529 কলেজ প্ল্যানে আপনারা টাকা সেভ করেন। তো সেই ক্ষেত্রে মনে রাখবেন, এই যে 529 যে আপনার যে কন্ট্রিবিউশন অ্যানুয়াল, এটা কিন্তু ফেডারেল কোনো ডিডাকশন নাই, বাট স্টেট লেভেলে ইউ ক্যান ডিডাক্ট ফ্রম ইউর ইন দ্য ট্যাক্স রিটার্ন। স্টেট লেভেলে এটা ডিডাকশন আছে কন্ট্রিবিউশনটা। আর গুড নিউজ হচ্ছে এই কন্ট্রিবিউশন যখন আপনারা উঠাবেন, এটা কিন্তু কোয়ালিফাইড এডুকেশনাল পারপাসে আপনাকে খরচ করতে হবে, আদারওয়াইজ কিন্তু ইটস সাবজেক্ট টু পেনাল্টি। এটাও কিন্তু মাথায় রাখবেন। বাট গুড নিউজ হচ্ছে 529 কলেজ প্ল্যানের কন্ট্রিবিউশন থাকলে ইউ ক্যান টেক দ্য স্টেট লেভেল ডিডাকশন, নট ফেডারেল। ধন্যবাদ। জি, আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য মানুষ জানতে যাচ্ছে। তো যাই হোক, আসলে দিস ইজ দ্য লাইভ শো, আই শুড নট গিভ ইউ মাই ফোন নাম্বার হিয়ার ডাইরেক্টলি। আই হ্যাভ অ্যাড রানিং ইন দ্য TVN 24, ইউ ক্যান কালেক্ট মাই নাম্বার ফ্রম দেয়ার। জি, আমরা আশা করি এখানে যারা প্রশ্ন করেন, জানতে চান, নিশ্চয়ই আপনি তাদের সঙ্গে পরবর্তীতে তাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি জানি আপনি অনেক ব্যস্ত, তারপরও করবেন এইটুকু দর্শকদের পক্ষ থেকে আপনাকে জানিয়ে রাখলাম। আমার সঙ্গে আরও অনেক দর্শক আছেন। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। আমি নিউ জার্সি থেকে বলছি, এমডি হুসাইন। আমার প্রশ্ন হলো, আমি টিএলসি ড্রাইভার। গত বছর 2020-তে আমি গাড়ি চালাইতে পারিনি, বেসিক্যালি আমি গাড়ি চালাই নাই, এবং আমার কোনো ইনকাম ছিল না গত বছরে। আমি একদিনও গাড়ি চালাই না, বাট আমার টিএলসির যে গাড়ি ছিল ওটা সব খরচই আমার দিতে হয়েছে। আমার ইন্স্যুরেন্স, আমার গাড়ির রিনিউয়াল, আমার গাড়ির আপনার যাবতীয় যত টাকা যে খরচগুলো হয় ওগুলো সবই দিচ্ছি। বাট এখন যখন আমি ট্যাক্স করব, এখন কি আমি কোনো বেনিফিট পাবো কিনা? যেহেতু আমার কোনো খরচ নাই, আমি কি কোনো মানে বেনিফিট পাবো কিনা ট্যাক্স রিটার্নে? জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ এমডি হোসেন সাহেব। আপনার প্রশ্ন ছিল যে আপনার কোনো ইনকাম নাই, টিএলসির গাড়ি আছে, বাট আমরা জানি টিএলসির গাড়ি থাকলে আপনাকে ইন্স্যুরেন্স পে করতে হয় বা আদার যেগুলো ফিক্সড এক্সপেন্স এগুলো আপনাকে দিতে হয়। ডাজন্ট ম্যাটার ইউ হ্যাভ ইনকাম অর নট। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন যে আপনার ট্যাক্স রিটার্ন কিন্তু করতে গেলে আপনার ইনকাম প্রয়োজন হয়। তা আমি আশা করি আপনার নিশ্চয়ই আনএমপ্লয়মেন্ট ইনকাম আছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তো সেইটাতে আপনার ট্যাক্স ফাইল করবেন। পাশাপাশি আপনার টিএলসিতে, যেহেতু আপনার টিএলসি আপনার লাইসেন্স আছে, আপনার কিন্তু স্কেজুয়াল সিতে ধরুন আপনার আনএমপ্লয়মেন্ট ইনকাম যদি খুব বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ইউ ক্যান টেক দ্য লস, বিকজ ইট ইজ ইউর লেজিটিমেট লস, ইউ ডোন্ট হ্যাভ এনি ইনকাম। সেক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স এগুলো কিন্তু আপনার ক্লেম করতে পারেন। লস আসলে আসুক, আপনার এটা প্রুফ আছে। তো সেই ক্ষেত্রে তখন আপনার ট্যাক্সটা কমে যাবে। আর আপনাকে পাশাপাশি বলবো যে আপনার যদি ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে, আন্ডার এজ চিলড্রেন, আপনার কিন্তু ওরিড হওয়ার কিছু নাই। যেহেতু আপনার কোনো আর্ন ইনকাম নাই, শুধুমাত্র ধরুন যদি আনএমপ্লয়মেন্ট ইনকাম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট স্টিল কিন্তু আপনি এগুলো পেতে পারেন অ্যাকর্ডিং টু দ্য নিউ লেজিসলেশন। বাট এগেইন আমি আবারও অ্যাডভাইস করব যে আপনারা কিন্তু আপনাদের যে ন্যায্যটুকু, যেটা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, স্টিল কিন্তু আপনারা লাস্ট ইয়ারের মতো পেতে পারেন, আপনাদের ইনকাম না থাকা সত্ত্বেও, আর্ন ইনকাম না থাকা সত্ত্বেও, আনএমপ্লয়মেন্ট হাই থাকা সত্ত্বেও। বাট দেয়ার ইজ এ টেকনিক। যাই হোক, এটা আমি আগেই বলেছি। জাকির আহমেদ একটি প্রশ্ন করেছেন, তিনি বলছেন যে আনএমপ্লয়মেন্ট ইনকাম থেকে কি কোনো ধরনের ডিডাকশন দেখানো যাবে? আনফর্চুনেটলি নট। কারণ দেখুন, আনএমপ্লয়মেন্ট ইনকাম এটা কিন্তু লাইক W2। আপনারা যখন W2 পান, যখন ওইটার এগেনস্টে কিন্তু কোনো ডিডাকশন নেওয়ার সুযোগ থাকে না যদি আপনার আইটেমাইজের কোয়ালিফাইড না হন। ঠিক তেমনি আনএমপ্লয়মেন্ট ইনকাম স্ট্রিক্টলি W2। সেই ক্ষেত্রে সরাসরি এটার এগেনস্টে কোনো খরচ এখন আপনার সুযোগ নাই। তবে আপনার আইটেমাইজ ডিডাকশনে যদি ইফ ইউ কোয়ালিফাই, ইউ ক্যান টেক দ্য আইটেমাইজ ডিডাকশন, বাট সরাসরি এটার এগেনস্টে এক্সপেন্স অফসেট করার কোনো সুযোগ আপনার নাই। ধন্যবাদ। আর এমডি রহমান একটি প্রশ্ন করেছেন যে হাউ ক্যান আই গেট ইন্স্যুরেন্সেস ফ্রম অ্যাকচুয়ালি আই পে ফর ইন্স্যুরেন্স লাস্ট ইয়ার? মানে ইন্স্যুরেন্সের জন্য তিনি যেই টাকা দিয়েছেন, যে ইন্স্যুরেন্স পে করেছেন, সেইখান থেকে কোনো রকম ইন্স্যুরেন্স তিনি পেতে পারেন কিনা? No, question is, I'm not clear what he's trying to say. জি, আমার সঙ্গে টেলিফোনে অনেক দর্শক আছেন। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি একটা আনএমপ্লয়মেন্ট এবং প্যান্ডামিকের ট্যাক্স ফাইল ব্যাপারে বলবো যে আনএমপ্লয়মেন্ট আর প্যান্ডামিককে দুটোটাকেই আমাদেরকে ট্যাক্স ফাইলে শো করতে হবে নাকি শুধু আনএমপ্লয়মেন্ট?
ইয়েস, আপনার ধন্যবাদ আপনাকে। আনফরচুনেটলি দুইটাই আপনার ইনকাম, রেগুলার ইউআই, পিইউএ, পিইউসি, পিইউসি যাই পান, সোজা কথা লেবার ডিপার্টমেন্ট থেকে আপনার যে টাকাই পাবেন পুরোটাই আপনার ইনকাম। ইউ হ্যাভ টু রিপোর্ট অ্যাজ এন ইনকাম ইন ইউর ট্যাক্স রিটার্ন। ধন্যবাদ। এবং এই ট্যাক্সের জন্য যারা আগে থেকে ট্যাক্স পে করেননি তারা কিভাবে করে 1099 কালেক্ট করতে পারে যদি একটু বলে দিতেন। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট, অনেকেই এটা জানেন না এখনো। শুনুন, এই যে আনএমপ্লয়মেন্ট যে টাকাটা আপনারা পেয়েছেন, এটার জন্য কিন্তু ওরা 1099G ইস্যু করেছে অলরেডি। এটার জন্য কিন্তু আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নাই। আপনারা যখন পোর্টালে আপনারা সার্টিফাই করেন উইকলি, ওইখানে দেখবেন একটা অপশন আছে 1099G 2020 লেখা থাকবে। ওইখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন আপনার 1099টা চলে আসবে। সেটা আপনি প্রিন্ট করতে পারেন। আবার যদি প্রিন্টার না থাকে আপনার বাসায়, মোবাইলে যদি আপনার ছবি নিয়ে নেন, এটার ভিত্তিতে কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন করতে পারেন। ধন্যবাদ। স্কুল মিল এবং পিইবিটি এই দুটা কি, স্কুল মিল এবং রেন্ট রিলিফ এই দুটি কি ট্যাক্সেবল কিনা? নো, আপনার এটা ট্যাক্সেবল ইনকাম না, কারণ স্কুল রিলিফ এটা দিচ্ছে লাঞ্চ মানি, আর রেন্ট রিলিফ আপনাকে এই প্যান্ডামিকের মধ্যে আপনাকে যাতে হোমলেস না হন সেটার জন্য হেল্প করতেছে। তো যাই হোক, ডেফিনেটলি দিস ইজ নট ইনকাম। সাইমা টিটু নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। টেলিফোনে অনেক দর্শক আছেন। দর্শক কে আছেন? নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি খাতুন বাপেলা থেকে বলতেছি। জি। আমি হোম কেয়ারে জব করতাম, এখন আমি আনএমপ্লয়মেন্ট নিচ্ছি, কিন্তু আমি আমার হোম কেয়ার জবে আর ফিরে যেতে চাচ্ছি না। এখন আমি যদি একটা পার্ট টাইম অন্য কোম্পানিতে জব করি, তাহলে কি আমার আনএমপ্লয়মেন্টটা কন্টিনিউ থাকবে, কোনো সমস্যা হবে কিনা, এইটাই আমার প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। এখন ডিপেন্ড করে যে আপনি পার্ট টাইম জব করবেন সেটা কতদিন। আপনারা জানেন অ্যাকর্ডিং টু নিউ আনএমপ্লয়মেন্ট রুল, আপনারা যদি 0 to 4 hours কাজ করেন এটা কোনো ডে হিসেবে কাউন্ট হবে না। আবার 4 থেকে যদি 10 hours কাজ করেন সেক্ষেত্রে 1 ডে, 10 থেকে 22 ডেজ, 20 থেকে 33 ডেজ। তা আমি আপনাকে বলবো যে আপনি যদি আপ টু 30 hours পর্যন্ত কাজ করেন, স্টিল ইউ উইল গেট দ্য পার্শিয়াল আনএমপ্লয়মেন্ট বেনিফিট, এবং আপনার ইনকাম যদি $504 নিচে থাকে। আর আদার দেন দ্যাট ইউ উইল নট গেট ইউর আনএমপ্লয়মেন্ট বেনিফিট। ধন্যবাদ আপনাকে। জি, আরো দর্শক আছেন। দর্শক কে আছেন? নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ফাতেমা, আমি করোনা থেকে বলছি। জি, করোনা থেকে, করোনার সময় বলুন ফাতেমা। জি, আমি ট্যাক্স ফাইল নিয়ে কথা বলতেছি যে আমার হাজবেন্ড মারা গেছে, আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট, বাট ওই অ্যাকাউন্টটা ওনার নামেই আছে, এখনো চেঞ্জ করা হয় নাই। তো আমার ট্যাক্স ফাইলটা করা হয় নাই আর কি। তো এই নিয়ে কি কোনো সমস্যা হবে? এটা গেছে বছরে তো ট্যাক্স ফাইল করা হয় নাই, নতুন টাইম আইসা পড়ছে, এটাই আমার প্রশ্ন যে কোনো সমস্যা হবে কিনা এই নিয়ে। জি, সরি, প্রথমে আপনার লস যেটি হয়েছে খুবই আমরা দুঃখ প্রকাশ করছি। জি, দেবব্রত চক্রবর্তী। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই আসলে আই এম সরি টু সে দ্যাট, যে আসলে ইটস এ বিগ লস, এবং যেটা ভেরি আনফর্চুনেটলি আপনার লুজ করেছেন আপনার হাজব্যান্ডকে। তো যাই হোক, এখন আপনার যেটা প্রশ্ন ছিল যে ট্যাক্স ফাইলে যে আপনাদের যে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, তো সেই ক্ষেত্রে এই জয়েন্ট অ্যাকাউন্টটা ফাইল করলে কোনো প্রবলেম হবে কিনা। না, দেখুন, যেহেতু জয়েন্ট অ্যাকাউন্ট আপনার নামও অ্যাকাউন্টে আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না এটা কোনো প্রবলেম হবে। ইউ উইল গেট ইউর মানি, বাট মেক শিওর যদি আপনার হাজব্যান্ড লাস্ট ইয়ারে যে কোনো সময় উনি মারা গিয়ে থাকে, আপনারা কিন্তু স্টিল মেরিট ফাইলিং জয়েন্টলি করবেন। আপনি কিন্তু অন্য কোনো ফাইলিং স্ট্যাটাস আপনি সিলেকশন করবেন না, কারণ নিয়ম হচ্ছে যে ডেথ বর্ন ইজ তিনটা জিনিস, ম্যারিজ, ডেথ অ্যান্ড বর্ন ইজ নেভার প্রোরেটেড। মানে এই তিনটা জিনিসের যে কোনো একটা বছরের যে কোনো সময় হইলেই এটা কিন্তু এক্সিস্টেন্স হোল ইয়ারেই ধরে নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মেরিট ফাইলিং জয়েন্টলি করবেন এই বছর, যদি উনি লাস্ট ইয়ারে মারা গিয়ে থাকে, আর আপনার অ্যাকাউন্টের ব্যাপারে ওরি রয়ে না, যেহেতু জয়েন্ট অ্যাকাউন্ট ইউ উইল বি ফাইন। ধন্যবাদ। জি, আয়ন ফারহান একটা প্রশ্ন করেছেন। তার ছেলে 19 বছর বয়স, 2019-এ তিনি তার ছেলেকে ডিপেন্ডেন্ট হিসেবে দেখিয়ে ট্যাক্স ফাইল করেছিলেন, কিন্তু তার ছেলে $12 এবং $600 স্টিমুলাস, $12 মানে $1200 সম্ভবত, উনি $12 এবং $600 স্টিমুলাস চেক পাননি। এখন ইন্ডিপেন্ডেন্টলি ট্যাক্স ফাইল করলে তিনি পাবেন কিনা?
হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন হতে, যেহেতু আপনার ছেলের বয়স 19 বছর 17 বছরের উপরে, সেই কারণে কিন্তু আপনি পান নাই, কারণ আইআরএস আপনাকে ওই স্টিমুলাস চেকটা ওরা দিয়েছে বেসড অন লেটেস্ট ইনফরমেশন অ্যাভেলেবল ইন দেয়ার সিস্টেম। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই বছর যদি সেপারেট ফাইল করেন এই ছেলের জন্য, অবশ্যই আপনি $1200 পাবেন, ইভেন $600 স্টিমুলাস চেক ইউ ক্যান ক্লেম ইন দ্য ট্যাক্স রিটার্ন। ধন্যবাদ। সুতরাং ইন্ডিপেন্ডেন্টলি ট্যাক্স ফাইল করলে তার সুবিধা পাওয়া যাবে। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার নাম ফেরদৌস হাসান, কুইন্স থেকে বলছি। জি জি, আমি এবছর আনএমপ্লয়মেন্ট 18,054 টাকা পাইছি, বাট আমি কোনো ট্যাক্স পে করি নাই। এখন আমি আগামীতে ট্যাক্স ফাইল করলে আমার এই টাকাটা কিভাবে কাটবে? আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে নিবে নাকি না কিভাবে কাটবে আমি জানতে চাচ্ছি। জি, আপনি সঙ্গেই থাকুন, সম্ভবত আপনাকে সম্পর্ক প্রশ্ন করতে হবে। ধন্যবাদ জি, আপনাকে। জি। আপনার যেহেতু আপনার আনএমপ্লয়মেন্ট টাকা নিয়েছেন এবং বলতেছেন ট্যাক্স আপনার উইথহোল্ড করেন নাই, তো সেই ক্ষেত্রে এখন টু লেট, যেহেতু অলরেডি 1099 ইস্যু হয়ে গেছে, তো আপনি এটা রিপোর্ট করবেন ইনকাম হিসাবে। যদি কোনো প্রপোর্শনাল ট্যাক্স আসে আপনার সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকেই মানে আপনি পে করতে পারবেন। এখন ধরুন আপনার যদি ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে, কোয়ালিফাইং চিলড্রেন থাকে, সেই ক্ষেত্রে আপনাদের যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট থাকবে, ওইটার এগেনস্টও এই ট্যাক্স অফসেট হতে পারে। যাই হোক, বটম লাইন ইজ যে আপনার ওই ট্যাক্স কিভাবে পে করবেন আপনার ওরিড হওয়ার কিছু নাই। আপনার অ্যাকাউন্টের থ্রুতেই যদি আপনার কোনো ট্যাক্স লায়াবিলিটি থাকে, ইউ ক্যান পে ডাইরেক্টলি ফ্রম ইউর ব্যাংক অ্যাকাউন্ট। যদি তার কোনো ডিপেন্ডেন্ট না থাকে, তো সেই ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সে পে করতে পারবে যদি কোনো ট্যাক্স লায়াবিলিটি থাকে। কারণ দেখুন, $18,000 যদি ওনার ইনকাম হয়, এর মানে ওনার কিন্তু ট্যাক্স পে করতে হবে। উনি যদি মেরিট ফাইলিং জয়েন্টলি করে আপ টু $24,800 পর্যন্ত কিন্তু আপনার কোনো ট্যাক্স নাই। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স হবে জিরো। ইউ ডোন্ট নিড টু পে এনি ট্যাক্স ইভেন ইফ ইউ ডোন্ট উইথহোল্ড বিফোর। আমার আপনি বুঝতে পারছেন। জি জি, আমার সঙ্গে দর্শক আছেন। দর্শক কে আছেন আমাকে আচ্ছা, আমাদের সময়ও প্রায় শেষ। দেবব্রত চক্রবর্তী, ট্যাক্স ফাইল চলছে। এই সময়টিতে যদি দর্শকদের জন্য, যাদের এখন এই মুহূর্তে ট্যাক্স ফাইল করা নিয়ে সবাই অনেক ব্যস্ত আছে এবং এই বছর একটু কমপ্লিকেটেডও মনে করছে সবাই, সবার জন্য যদি পরামর্শ দিতেন। ধন্যবাদ আপনাকে। আসলেই আমরা বলতেছিলাম যে দিস ইয়ার ট্যাক্স রিটার্ন ইজ ভেরি এক্সেপশনাল ট্যাক্স রিটার্ন, কারণ লট অফ নিউ রুলস ইজ গোয়িং টু বি ইমপ্লিমেন্টেড। কারণ এই যে দেখুন কি বলে, বিভিন্ন স্টিমুলাস চেক বলেন, রিকভারি রিবেট ক্রেডিট, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের বিষয়গুলো যেগুলো বললাম, তো একটু কমপ্লিকেটেড এই বছর। তো যাই হোক, আমি একটা অ্যাডভাইস করবো আপনাদেরকে, ওরিড হওয়ার কিছু নাই, কমপ্লিকেটেড হইলেও সেটা সমাধান আছে। অনেকেই আছেন যারা আপডেটেড, যারা ট্যাক্স ল সম্পর্কে যারা পড়াশোনা করে, যারা ওইটা জানে। আপনারা যদি তাদের থ্রুতে যদি ট্যাক্স রিটার্ন করেন, আপনাদের কিন্তু ওরি হওয়ার কিছু নাই। তো প্রবলেম হচ্ছে যে আমি আপনাকে অ্যাডভাইস করবো একটাই, যে আপনারা যারাই ওরিড হচ্ছেন, ওরিড হওয়ার কিছুই নেই, আপনাদের উচিত হবে একজন কোয়ালিফাইড ট্যাক্স প্রিপেয়ারের শরণাপন্ন হওয়া, তারাই আপনাকে টেক কেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। দেবব্রত চক্রবর্তী, আপনাকে অনেক ধন্যবাদ। এবং এই ট্যাক্স মৌসুমে সবার জন্য একটা আবেদনও থাকলো, অনুরোধও থাকলো, নিশ্চয়ই ট্যাক্স দিবেন এবং বেশি ট্যাক্স দিলে কোনো ক্ষতি নেই। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcabelbd.com।